বলা হয় যে কোনো নীতিকেই প্রভাবিত করে অর্থনীতি, তাই দেশের অর্থনীতির দিকে তাকিয়ে গোটা দেশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 2024 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। চলুন এক নজরে আমরা দেখে নিই 2024 সালের কেন্দ্রীয় বাজেটে কি কি জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম বাড়ছে অ্যামোনিয়াম নাইট্রেট, পিভিসি ফ্লেক্স ফিল্মস, ফ্লেক্স ব্যানার্স, ল্যাবরেটরি কেমিক্যালস, সোলার সেলস এবং মডিউলস উৎপাদনের জন্য সোলার গ্লাস, নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। এবার চলুন দেখে নেওয়া যাক কিসের কিসের দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম কমছে তিনটে ক্যান্সারের ঔষধ, মোবাইল ফোন এবং চার্জারের, সোনা, রূপা এবং প্ল্যাটিনামের, জাহাজ তৈরির জন্য উপাদানের, সৌরশক্তির অংশ, চিকিৎসা পণ্য যেমন অর্থোপেডিক ইমপ্লান্ট, শরীরের কৃত্রিম অংশ ইত্যাদি। অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বাজেট সমাজের প্রতিটি অংশকে শক্তিশালী করেছে। এটি দেশের দরিদ্র, গ্রাম ও কৃষিকে সমৃদ্ধির পথে নিয়ে যায়। গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এই বাজেটে নতুন মধ্যবিত্তের ক্ষমতায়নের ধারাবাহিকতার বাজেট। অন্যদিকে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, এবারের বাজেট কুর্সি বাঁচাও বাজেট, কংগ্রেস ম্যানিফেস্টো এবং অন্যান্য বাজেটের কপি পেস্ট। তা এখন প্রশ্ন হচ্ছে, কেমন হলো এবারের বাজেট? বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ থেকে শুরু করে কর ব্যবস্থার পরিবর্তন কেমন হয়েছে? কৃষি ক্ষেত্র উন্নয়ন থেকে শুরু করে শিল্প বিনিয়োগ কোথায় কিসের ওপর জোর দেওয়া হয়েছে? দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য কি কি প্রস্তাব করা হয়েছে? বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে কতটা সক্ষম হবে এবারের বাজেট? মধ্যবিত্তের জীবনযাত্রা কতটা সহজ হবে আজকের বাজেটের পর? এমন নানান প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাজেটের প্রাপ্তি নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রামঠাকুর কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অর্জুন গোপ এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়ে গেছেন দিল্লি থেকে ইগনোর অধ্যাপক অরবিন্দ মাহাতো। স্বাগত অর্জুন বাবু আপনাকে এবং স্বাগত মাহাতো বাবু আপনাকেও। নমস্কার। প্রথমে আপনার কাছে আসি মাহাতো বাবু, কেমন হলো এবারের বাজেট? এবারের বাজেটে যেমন যদি আমরা বলি কেমন হলো, এক কথায় বলতে গেলে এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আচ্ছা, এটাতে রাজনীতি অবশ্যই আছে, কিন্তু রাজনীতির ইলেকশনের প্রভাব এই বাজেটে সম্পূর্ণভাবে দেখা গেছে। যদি বলা হয় কি এই সরকার যে ইন্টেরিয়াম বাজেট দিয়েছিল তার থেকে এর মধ্যে ডিফারেন্স কি, সরকারের আগে, সরকার ফর্ম হওয়ার আগে কি মোডে ছিল আর সরকার নতুন করে ইলেকশনে জেতার পরে কি মোডে আছে, এই দুটোর যদি আমরা তুলনা করি তো এর এফেক্ট দেখতে পাবো কি সরকার যে যে কারণগুলোতে মনে হয়েছে কি আমাদের দেশের জনগণ এই সরকারকে ভোট দিতে একটু পিছপা হয়েছে, সেই জায়গাগুলো কভার করার সম্পূর্ণরূপে চেষ্টা হয়েছে বলে মনে হয়। আচ্ছা, এই জন্য আমি বলবো কি রাজনীতি রয়েছে বাজেটে। যেমন সব থেকে বড় ইস্যু যদি কিছু এই রাজনীতিতে ছিল তাহলে সেটা ছিল রোজগার। তো যদি এই বাজেটের মূল ব্যাপারটা যদি দেখতে পাওয়া যায় তো পুরোটা রোজগারের উপর টিকে আছে, কিভাবে রোজগার দেওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে কি আমাদের দেশের যা ইউথের সংখ্যা, মানে যাদের 35 বছরের কম যাদের বয়স, সেটা হচ্ছে মোর দ্যান 65% পপুলেশন। তার মানে ইউথ আমাদের দেশে প্রচন্ড পরিমাণে রয়েছে এবং ওয়ার্ল্ড ইজ লুকিং টুয়ার্ডস আস কি আমাদের ইউথরা বিশ্ব নির্মাণে কিভাবে সহযোগিতা করবে। কিন্তু দুর্ভাগ্যজনক কিছু ব্যাপারও রয়েছে তার সঙ্গে কি আমরা ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি সেক্টরে যে স্কিল সেটের দরকার সেই স্কিল সেট থেকে অনেকটা পিছিয়েও রয়েছে। তার কারণে যে জিডিপি 8.2 বা একটা কন্টিনিউয়াস গ্রোথ তো অবশ্যই হচ্ছে, কিন্তু যেখানে 65% ইউথ রয়েছে তার পোটেনশিয়াল আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। যেটা যে কারণে স্টপ রয়েছে সেটা হচ্ছে ইউথের স্কিল সেট আর টেকনোলজি অ্যাডপশন।
একটু আগে আপনি পেশ করছিলেন কি কোন কোন জিনিসের দাম বেড়েছে, তার সঙ্গে যদি কোন কোন জিনিসের কমেছে এটাও দেখাতেন, তো সব থেকে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে মোবাইলের দাম কমেছে। একদম, আমরা সেটাই বলছিলাম, আমি মুখে বলছিলাম, এবং আমরা দেখাবো সেটা স্ক্রিনে আবারও দেখাবো যে কোন কোন জিনিসটার দাম কমছে। সেটা আমি অবশ্যই আমাদের প্রেসিডেন্টকে অনুরোধ করবো। ব্যাকগ্রাউন্ডটাই আসছি কি কেন কমেছে মোবাইলের দাম, আর কেন আমাদের স্কিল সেটটার উপর, রোজগারের উপর সব থেকে বেশি এই বাজেটের ফোকাস হয়েছে। কেননা টেকনোলজিক্যাল ট্রেনিং যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি আজকের দিনে ইম্পর্টেন্ট। আমাদের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেখান থেকে বাচ্চারা পড়াশোনা করে বেরোচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি হোক বা মেডিকেল ডিগ্রি হোক বা আরো ডিগ্রি হোক, এই ডিগ্রিটা দেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজের ইনসাফিসিয়েন্সি বোঝা যাচ্ছে। যার ফলে আপনি দেখেন কি এডুকেশন সেক্টরেও বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি চলছে একরকম ভাবে, আর আমাদের পড়াশোনার সিস্টেমটা এখনো ঠিকভাবে এনইপি ইমপ্লিমেন্ট হতে পারেনি, তার ফলে সিস্টেমটা একরকম চলছে। তো এই দুটোকে ব্যালেন্স করার জন্য খুব প্রয়োজন ছিল কি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যাতে আমাদের ছেলে মেয়েদের হয়। শুধু বিটেক করে নিলে হবে না, আপনার বাড়ির পাশে যদি একটা ইঞ্জিনিয়ার আছে, সে যতটা না জানে, আমাদের যারা প্র্যাকটিক্যাল নলেজ কোনো ইন্ডাস্ট্রিতে বা কোম্পানিতে বা সিম্পল গ্যারেজেও কাজ করছে, তার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই নলেজটা ফুলফিল করার জন্য 1 ইয়ারের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ 5,000 যেটা দেবে। সেটা আমাদের দেশের যত বড় কোম্পানি আছে সেই সমস্ত গুলোকে এদেরকে প্লেস করা হবে। আচ্ছা, এই কোম্পানিগুলোতে এরা যে এখন যে বর্তমান সময়ে ওয়ার্ল্ড কিভাবে চলছে তার রূপরেখাটা তারা দেখবে বেসিক্যালি ইন্টার্নশিপের মাধ্যমে। এই স্কিমে প্রায় 500 টপ কোম্পানিজকে আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে 1 ইয়ারের জন্য ইউথকে পাঠানো হবে, 5,000 টাকা দেওয়া হবে, প্লাস 6,000 রুপিস ইনিশিয়াল দেওয়া হবে, মানে ফার্স্ট ওয়ান টাইম। এই পুরো টাকাটা আসছে সিএসআর ফান্ড থেকে। তাহলে আরেকটা অ্যাঙ্গেল খুলে এলো, যেটা আমরা জানি কি এই সরকার নিয়ে এসেছিল সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কোম্পানিজরা যারা আমাদের দেশে কাজ করছে, কোম্পানি থেকে আয় করছে, তার অ্যাটলিস্ট 2% সামাজিক উন্নয়নের জন্য যেন তারা লাগাবে। এই টাকাটাকে প্রপার ইউটিলাইজেশন যদি বলা যায় তাহলে এই বাজেটের মধ্যে দেওয়া হয়েছে, এবং সেটা স্কিল দেওয়ার জন্য, এবং সেটা নিয়ে ইন্টার্নশিপ একটা বড় যোজনা। দ্বিতীয় রোজগারের ক্ষেত্রে যদি বলি কি এমএসএমই কে সাপোর্ট করার জন্য, এমএসএমই কে সাপোর্ট করার জন্য যেখানে যে লোনের অ্যামাউন্ট যেটা 20 লাখ দেওয়া হতো, ঠিক আছে, যেটা 10 লাখ দেওয়া হতো মুদ্রা লোনে, সেটাকে একবারে ডবল মানে 20 লাখ করা হয়েছে মুদ্রা লোন। একদম 10 থেকে বেড়ে 20 হয়েছে এখন। হ্যাঁ, তাহলে এই যে আমি যদি দেখতে চাই, মানে ওভারঅল বাজেটটার যদি রূপরেখাটা দেখতে চাই, তাহলে এমএসএমই কে সাপোর্ট করা, যারা রোজগারের ক্ষেত্রে রয়েছে তাদেরকে স্টার্টআপ যোজনার মাধ্যমে ঠিকঠাক ভাবে নিয়ে আসা, প্লাস একদিকে যারা চাকরি করতে চাইছে সেই চাকরির ফোকাসটাকে স্কিলড এত বাড়িয়ে দেওয়া। আমরা যারা গভর্নমেন্ট সেক্টরেও চাকরি করি, যারা প্রাইভেট সেক্টরেও চাকরি করি, তারা বুঝি কি এখানে দিল্লিতে বসে বা বম্বেতে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, ত্রিপুরায় বসে সেটা বোঝা যায় না, কেননা স্যালারি লেভেলটা সেরকম নেই। কিন্তু দিল্লি, বম্বে বা মেট্রোপলিটন সিটিজ গুলোতে যে কোম্পানিগুলো আছে, প্রাইভেট সেক্টরে স্যালারি ইজ হিউজ, কিন্তু স্টিল আমরা ছোট ছোট টাউনে বসে সেটা উপযোগ নিতে পারছি না, তার কারণ হচ্ছে স্কিল সেটটা ম্যাচ করাতে পারছি না। একদম আমি আসবো আপনার কাছে, আবার মিস্টার মাহাতো, আমি আসবো আপনার কাছে। আপনি খুব সুন্দরভাবে বললেন যে এবারের বাজেটের যে দিকটা যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রোজগারের দিকে, বা যারা ইউথরা রয়েছে তাদের রোজগারের দিকে, সেটা এবার ইন্টার্নশিপের মাধ্যমে হোক বা এমএসএমইর মাধ্যমে হোক, আপনি সেই জায়গাটায় ফোকাস করলেন। আমাদের সঙ্গে ডক্টর গোপ রয়েছেন, ডক্টর অর্জুন গোপ। ডক্টর গোপ, আপনার কি মনে হয় যে এবারে যে বাজেট হয়েছে সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপাত দৃষ্টিতে? হ্যাঁ, নমস্কার দর্শকদেরকে। প্রথমেই যেটা বলতে হচ্ছে যে অ্যাকচুয়ালি বাজেট, কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে যেটা করা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। তো অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে এটা সরকার যে 1 বছর কাজ করেছে, যে খরচ এবং আয় হয়েছে তার বিবরণ, এবং সেই সঙ্গে পুরো দেশের অর্থনৈতিক অবস্থাকে তুলে ধরা এবং তার আগাম দৃষ্টিভঙ্গি
মানে কোন দিকে নিয়ে যাওয়া তার একটা প্রতিফলন অর্থনৈতিক সমীক্ষায় উঠে আসে। আচ্ছা, তো এইবারের অর্থনৈতিক সমীক্ষায় যে বিশেষ ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মূল বিষয় ছিল যে কর্মসংস্থান। একদম কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা ছিল প্রথম লক্ষ্য। এবং ভারতবর্ষ যেহেতু একটা মিশন রেখেছে, আমরা জানি উন্নত দেশে পরিণত করার একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগামী যখন 100 বছর বয়স হবে ভারতবর্ষের। তো সেই জায়গায় তাকিয়ে দেখা গেছে যে প্রতি বছর কম করে 80 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আচ্ছা, সেই জায়গায় মানে অন্ততপক্ষে 2030 সাল পর্যন্ত তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেই নিরিখে কিন্তু তার ওই যে অর্থনৈতিক যে সমীক্ষায় যেটা ফুটে উঠেছে তার নিরিখে কিন্তু বাজেটে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির একটা প্রভিশন আমরা দেখতে পাচ্ছি, যেটা এতক্ষণ ধরে মাহাতু স্যার এক্সপ্লেইন করে গেলেন। একদম। এবং সেই নিরিখে কিন্তু অর্থনৈতিক সমীক্ষার প্রধান যে বিষয়টা, তার আগে আমরা দেখেছি অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে যে সারা পৃথিবীতে যে প্রত্যেকটা অর্থনৈতিক দেশের যে বৃদ্ধি চলছে, জিডিপি মানে প্রবৃদ্ধির হার বেড়ে চলছে, সেখানে ভারতবর্ষ কিন্তু প্রথম সারিতে। আচ্ছা, যে গত বছর আমরা 8.2% দেখেছিলাম, এবং এবারের অর্থনৈতিক রিভিউতে যেটা ফুটে উঠেছে যে আমরা 6.5 to 7% পৌঁছাতে পারি। এবং শুধু অর্থনৈতিক রিভিউ নয়, ওয়ার্ল্ড ব্যাংকও জানিয়েছেন যে আমরা ওই লেভেলে পৌঁছাতে পারি। তো সেই দিক থেকে অর্থনৈতিক এই প্রবৃদ্ধিকে ধরে রাখা এবং কর্মসংস্থানের মধ্য দিয়ে পুরো দেশের অর্থনৈতিক উন্নয়ন, সেই প্রচেষ্টা কিন্তু বাজেটে ফুটে উঠেছে। ওকে ওকে, তাহলে কর্মসংস্থানটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটাই কিন্তু আমাদের দুজন যারা অতিথি রয়েছেন ওনারা কিন্তু জোর দিয়ে বলছেন যে এবারে যে বাজেট, আপাত দৃষ্টিতে যখন কোনো বাজেট করা হয় তখন কিন্তু আমাদের নজর থাকে কি বাড়ছে কি কমছে সেই সব বিষয় নিয়ে। তবে যারা অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেন বা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, ওনারা একটু দেখার চেষ্টা করেন গভীরে গিয়ে যে আজ নয় আগামীকাল আমার দেশের বা দেশের জনগণের কিভাবে সুবিধা হবে এই বাজেট থেকে, বা এই যে বাজেট করা হচ্ছে তার থেকে এই বছর পরে একটা বছর কি ধরনের সুবিধা হবে। মাহাতো স্যার, আপনার কাছে আমি আসছি আরেকবার। এই মুহূর্তে আমরা যদি একটু দেখতে চাই যে বিভিন্ন ক্ষেত্রে যে বরাদ্দ করা হয়েছে সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেই বরাদ্দটা আপনার কাছে কতটুকু সন্তোষজনক মনে হচ্ছে? একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে যে ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়ালি দেশের রেভিনিউ এর ক্ষেত্রেই সেটাই সব থেকে লং টার্মে আমাদের আউটপুট দেয়। আচ্ছা, যেমন আমরা বাড়ির যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, নিজের বাড়ি তৈরি করি বা টিভি কিনি, ফ্রিজ কিনি, এরকম যেরকম ব্যাপার, সেরকম সরকারের যদি আমি দেখি কি ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে কতটা ফান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে এই বছর বাজেট, কতটা তার ইনপুট দিচ্ছে, এবং সেটা আমাকে আউটপুট লেভেল পর্যন্ত নেওয়া যায়। তাহলে যদি সেক্টর ওয়াইজ আমি এবারে কল্পনা করি, তো 8,769 লাখ করোড় রুপিস আমাদের এনার্জি সেক্টরে দেওয়া হয়েছে। আর যারা একটু শেয়ার মার্কেট বা ট্রেড করে তাদের সঙ্গে একটু কথা বললেই বুঝতে পারবেন কি আজকের দিনে সব থেকে বড় প্রায়োরিটিস অফ দ্য নেশন হয়ে গেছে এনার্জি সেক্টরে, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে। কেননা আমাদের এনার্জির রিকোয়ারমেন্ট হিউজ পরিমাণে বাড়ছে, কন্টিনিউয়াস বাড়ছে। আমরা ত্রিপুরাতে দেখেছি যখন পালাটানা প্রজেক্ট হয়েছে তখন মনে হয়েছে তারপরে যেন ইলেকট্রিসিটি আমাদের বিশাল একটা অফুরন্ত হয়ে যাবে, কিন্তু আমাদের ডিমান্ডও সেই হারে বেড়েছে। সাপ্লাই যেমন বেড়েছে সেই হারে ডিমান্ডও বেড়েছে। তো এবং এই এনার্জিতে নতুন নতুন রূপরেখা। যদি বলা হয় কি ভারতবর্ষের সব থেকে বড় অর্থনৈতিক প্রবলেম কি, তো আমাদের এনার্জি ফুয়েল যে আমরা আমদানি করি আর আমরা এক সোনা যে আমদানি করি, এই দুটো জিনিসকে যদি একটু কমিয়ে ফেলা যেত তাহলে বোধহয় ভারতের আমদানি যেটা ফিজিক্যাল ডিফিসিটে পরিণত হয়েছে পর্যন্ত গিয়ে, সেটা আমাদের আমদানির পরিমাণটা অনেকটাই কমে যেত। তাহলে এনার্জিকে সেলফ সাস্টেনেবল করার জন্য যে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ আমি বলবো সব থেকে ভালো করা হয়েছে। দ্বিতীয় আইটি এন্ড টেলিকমিউনিকেশন ইনভেস্টমেন্ট রয়েছে, একদম দ্যাট ইজ 1,16,000 crores, 342 crores। হ্যাঁ 342। তো এই যে 1,16,342 crores যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দ্বিতীয় আমাদের বড় ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর
যদি প্রতি বছরের যদি বাজেট গুলো দেখেন, অনেকে যেমন একটু আগেই আপনি বলার সময় প্রশ্ন করছিলেন কি রাহুল গান্ধী, অপোজিশন লিডার অফ অপোজিশন, অনারেবল রাহুল গান্ধী হ্যাজ claimed that it's a political সরকার বাঁচাও কুর্সি বাঁচাও বাজেট উনি এক্স হ্যান্ডেলে লিখেছেন। কি লিখেছেন? কুর্সি বাঁচাও কুর্সি বাঁচাও বাজেট। এবং উনি এটাও বলেছেন যে এই বাজেটটা কপি পেস্ট অন্যান্য বাজেট এবং কংগ্রেসের ম্যানিফেস্টোর কপি পেস্ট। তাহলে তো বিরোধীকে খুশি হওয়া উচিত, সবারই খুশি হওয়া উচিত। যদি কপি পেস্ট হয় তাহলে খুবই ভালো। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা হাইলাইটস বা সব জায়গায় দেখাচ্ছে কি 26,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশ, বিহার at 15,000 crore rupees for অন্ধ্রপ্রদেশ। কিন্তু যদি এই ডিটেল গুলো ঢোকে, তো আমি যেমন দেখেছি কি অন্য স্টেটেও, যেমন রাজস্থানেরটা নিয়ে আমি একটু আগে দেখছিলাম, প্রায় 7,000 কোটি টাকার এনহ্যান্সমেন্ট ফ্রম প্রিভিয়াস ইয়ার। নাও এইগুলো কোন সেক্টরে, অন্ধ্রপ্রদেশের বলুন, বিহারের বলুন, রাজস্থানের বলুন, মধ্যপ্রদেশের বলুন, এই যে বাজেট গুলো এনহ্যান্স হয়েছে সেই প্রতিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। আচ্ছা। এবং তার মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। তার মানে আমি রোজগারের যে মাধ্যমটা করতে চাইছি কাদের জন্য, রোজগারের মাধ্যমটাতে 2-3টে অপশন রয়েছে। একটা কৃষক, ইউথ যেমন একটা টার্গেট রয়েছে যাদের ইন্টার্নশিপ ট্রেনিং এর দেওয়া, একটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে কৃষকদের যে বেনিফিট, মানে তাদের উৎপাদনকে প্রপারলি মার্কেটে পৌঁছে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা যাতে ফাস্ট করা যায়। আমি যেটা বলছিলাম কি ইনফ্রাস্ট্রাকচারে যদি ইনভেস্টমেন্ট হয়, ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে, তাহলে আমার রেভিনিউ লং টার্মে আমাকে আউটকাম দিতে থাকে। একটা কথা আছে কি 1 টাকা যদি আজকে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে দেওয়া হয়, তাহলে ওটা নেক্সট ইয়ার 2 টাকা 47 পয়সার ভাবে আমার কাছে রিটার্ন আসবে। আচ্ছা, ঠিক আছে। যদি আমি 1 টাকা আজকে ইনভেস্ট করি কোনো ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে, আমরাও দেখি কি আমরা যদি বাড়ি করেছি, নিজের এমন কোনো অ্যাসেট তৈরি করেছি, জমি কিনেছি বা গোল্ড কিনেছি, সেটা আমাদের খুব পরিমাণে রেভিনিউ দিয়ে যায়, রিটার্ন দিয়ে যায়। সেরকম সরকারের বাজেটের ক্ষেত্রেও 1 টাকা যদি ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট হয়, নেক্সট ইয়ার ইট ক্যান বি রিটার্ন ইনটু 2.47 rupees। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এই যে হিউজ রিটার্ন, এটা আরেকটা সেক্টর যেটা রয়েছে, এটাতে রুরাল ডেভেলপমেন্ট সেক্টর। এই যে প্রাইম মিনিস্টার গ্রামীণ সড়ক যোজনা, প্রাইম মিনিস্টার সড়ক যোজনা ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ডিং, এখানে রুরাল ডেভেলপমেন্টে আপনি যদি বাজেটটা দেখেন, তাহলে ডিফেন্সের পরেই আসছে কিন্তু রুরাল ডেভেলপমেন্ট। আর এটা যদি আপনি একটু রুরাল এগ্রিকালচার আর আমাদের হেলথ আর সোশ্যাল ওয়েলফেয়ার এইগুলো যদি পাঞ্চ করেন, তাহলে দেখবেন ডিফেন্সের থেকেও বেশি হয়ে যাচ্ছে। প্রতিটাই আমাদের অ্যাকচুয়ালি বিকাশের জন্য যেটা দরকার, সেটা ডিফেন্সের থেকেও অনেক বেশি হয়ে যাবে যদি আমি এইগুলোকে অ্যাড করি, মানে রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার অ্যালাইড অ্যাক্টিভিটি, সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার আর এডুকেশন সেক্টরটাকে যদি। বহুদিনের ডিমান্ড কি এডুকেশন সেক্টরে বাজেট অ্যালোকেশনটা যাতে বাড়ুক। এইবারে প্রথম সেটা দেখা গেছে, মানে আমরা দেখেছি কি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় প্রতিবার এটা ডিমান্ড এসছে কি পার্সেন্টেজ হিসাবে আমাদের ডিফেন্সের সমতুল্য না হোক, কিন্তু এডুকেশন বাজেট হ্যাজ টু বি অ্যারাউন্ড 6% অ্যারাউন্ড। সেই বাজেটে এডুকেশন সেক্টরের বাজেটকে এবারে এনহ্যান্স করে 1,25,638 crore rupees কে দেওয়া হয়েছে। ওকে, এখানে আমি মাতু স্যার, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো যে এবারের যে বাজেটে দেখা যাচ্ছে গতবারের তুলনায় যদি আমরা দেখি, গতবারের যে রিভাইজড এস্টিমেট ছিল সেখান থেকে দুটো সেক্টরে, ডিফেন্সে আমরা দেখছি বাজেট কমছে এবং সাবসিডির ক্ষেত্রে ফার্টিলাইজার, ফুড এবং পেট্রোলিয়াম, এই 3টে জায়গায় শুধু বাজেট কমছে। বাকি সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজেট কিন্তু এনহ্যান্স করা হয়েছে, বাড়ানো হয়েছে। এটা কেন? না, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা একটু আগে আমি প্রশ্নটা তুলেছিলাম কি অন্ধ্রপ্রদেশ আর বিহারকে এরকম ব্লেম না দিয়ে প্রতিটা স্টেট ওয়াইজ যদি এবার বাজেট অ্যানালিসিস করে, তাহলে দেখতে পাবে প্রতিটা স্টেটে যে ক্ষেত্রে বাজেট ইনপুটটা বেড়েছে সেটা হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার ফরমেশন। যেমন অন্ধ্রপ্রদেশের বাজেটটা যদি দেখেন, তো অমরাবতী ফরমেশন, নতুন একটা শহর গড়ে তুলতে হবে, কেননা তেলেঙ্গানা হওয়ার পর সেখানে ক্যাপিটাল হিসেবে হায়দ্রাবাদের পরে নতুন শহরের সেরকম এস্টাবলিশমেন্ট হয়নি। একদম। যদি বিহারের ক্ষেত্রে আপনারা দেখেন, তো বেশিরভাগ বাজেটটা ফর রোড ইনফ্রাস্ট্রাকচার, ফর কনস্ট্রাকশন অফ রোড, গয়া থেকে এই রোড করিডোর, কলকাতা টু অমরাবতী করিডোর, অমৃতসর করিডোর, পাঞ্জাব থেকে বেঙ্গলের কানেকশন, এই ধরনের রোড ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর বাজেট দেওয়া হয়েছে, মানে বিহার ফ্লাড ম্যানেজমেন্টের জন্য।
ফ্লাড ম্যানেজমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার করা হবে। তো আমার বক্তব্য হচ্ছে এই বেনিফিটটা লং টার্মে বেশি পাবেন। এই যে আপনি বলছেন কি সবগুলোতে আমরা দেখছি বাড়ছে, এটা বাড়ার কারণটাই হচ্ছে সরকারের যদি লাস্ট 10 ইয়ারের আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো প্রতিনিয়ত ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে ইনপুটটা বেশি দিতে গেছে। আচ্ছা, যদি ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে ইনপুটটা বেশি হয়, যেমন আজকে ছোট উদাহরণ দিয়ে বোঝাতে চাইবো, যেমন ডিআরডিওর সায়েন্টিস্টরা কি আগে কাজ করতো না? কি আমাদের ইসরো সায়েন্টিস্টরা কি আগে কাজ করতো না? সায়েন্টিস্টরা তো সেই, কিন্তু তাদের যে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডটা দরকার ছিল টু ক্যারি অন দ্য বেসিক রিসার্চ, টু ক্যারি অন দ্য অ্যাক্টিভিটিস, মানে যেটা আমাদের আর্মির সঙ্গে টাই আপ হবে, এটা কেন হতে পারছিল না? বিকজ ইনপুট ওয়াজ ল্যাকিং অন দ্যাট, মোর ওয়াজ অন অনলি অন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার। আর সোশ্যাল ওয়েলফেয়ারে ডিবিটিএল ছিল না, মানে ডাইরেক্ট ক্যাশ বেনিফিট ট্রান্সফার টু দ্য আমাদের গ্রাসরুট লেভেলের প্রসেসের মধ্যে ছিল না, যার ফলে এখানে অনেক লিকেজ কাজ করছিল। আমরা ওয়েলফেয়ারে ফান্ড দিচ্ছিলাম কিন্তু ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারে ফান্ড দিচ্ছিলাম না কম্পারেটিভলি। তাহলে ওয়েলফেয়ারের ফান্ডটাকে যদি আমি লিকেজ প্রুফ না করতে পারি তাহলে আমার ওয়েলফেয়ারও হচ্ছে না আর ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংটাও হচ্ছে না। তাহলে এই দুটো জিনিসকে ব্যালেন্স করার, আপনি যদি অন্য স্কিমগুলো দেখেন কি এবার ক্যাশ বেনিফিট ট্রান্সফারটা ডাইরেক্ট কিভাবে বেনিফিশিয়ারিকে পৌঁছাবে, নেক্সট যেটা আমি আসছিলাম কি ওমেনের উপর, ফার্মারদের উপর, পোরদের কিভাবে 80 কোটি জনগণকে কিভাবে রেশন নেক্সট 5 ইয়ারের জন্য প্রোভাইড করা যাবে, তার যে স্কিমস যেগুলো ফর দ্য গ্রাসরুট লেভেল, ফর দ্য মিডল ক্লাস লেভেল, 3 crores people will be provided housing facility, not only in rural, this time it's in urban also, প্রাইম মিনিস্টার আবাস যোজনার মাধ্যমে। তাহলে এই যে পৌঁছানো, ইন্টারেস্টটাকে ট্যাক্সের আওতা থেকে একটু ছাড় দেওয়া, ইন্টারেস্টে একটু কমানো for the housing loan if someone is taking, তাকে ইন্টারেস্ট রিলিফ দেওয়া for the household, কেউ যদি প্রথম নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনে তার জন্য। আমরা আসছি সেটা, বিষয়টা নিয়ে আমি আসবো আপনার কাছে আরেকবার, কারণ এই মুহূর্তে আমরা একটু যে ট্যাক্সের যে সরলীকরণ বা যে কর ব্যবস্থার যে সরলীকরণ বলা হচ্ছে যে এবারে বাজেটে করা হয়েছে, সেটা কিভাবে হয়েছে ডক্টর গোপ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোপ, এই যে ট্যাক্সের আমরা শুনছি যেটা যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে ওল্ড রিজিমে কোনো ধরনের পরিবর্তন হয়নি, নিউ রিজিমে পরিবর্তন হয়েছে। পাশাপাশি যে বিদেশি শিল্প বিনিয়োগের ক্ষেত্রে সেখানে 5% কর ছাড় দেওয়া হয়েছে, যেটা 40% ছিল সেটা এখন 35% হয়েছে। এই ব্যাপারটাতে কিভাবে লাভবান হবে, ইনকাম ট্যাক্সের কি ধরনের চেঞ্জেস হয়েছে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের হচ্ছে, এই যে করটা ছাড়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে কি ধরনের লাভবান হবে দেশ? প্রথমত বলবো যে মানে করের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আপনি যেটা বলছেন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা পরিবর্তন করা হয়েছে। ইনকাম ট্যাক্সের বেলায় যে স্ল্যাব চেঞ্জ করা হয়েছে একটা জায়গায়, প্রথমত যেটা ছিল দুইটা এখন চলছে, একটা বলছে ওল্ড স্কিম, একটা নিউ স্কিম। অ্যাকচুয়ালি আমরা সবাই নিউ স্কিমে যাচ্ছি। একটা সিলিং ইনকাম যখন আমরা টাচ করি তখন করদাতাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি যে কোনো একটা পছন্দ করতে পারেন। আচ্ছা, তো করদাতার রোজগারের উপর ডিপেন্ডস করছে সে কোনটাতে গেলে বেশি বেনিফিট পাবে, তো অ্যাকর্ডিংলি সে নিউ বা ওল্ডে আছে। এবার যেটা করা হয়েছে, নতুন যে স্কিমটা আছে মানে চাইছে পুরনো স্কিম থেকে সবাই নতুন স্কিমে চলে আসুক। কাজী পুরনো স্কিমে বেনিফিট দেওয়ার কথা এখানে আসে না, আসছে নতুন স্কিমেকেই বেনিফিট দেওয়ার কথা আসছে। এবার যেটা দেওয়া হয়েছে যে স্ট্যান্ডার্ড যে ডিডাকশন ছিল সেটা এই পর্যন্ত 50,000 ছিল, এই বছর 25,000 টাকা বাড়ানো হয়েছে, মানে 75,000 করা হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত স্ল্যাবে খানিকটা পরিবর্তন করা হয়েছে, যেটা প্রথম ছিল 3 লাখ পর্যন্ত ট্যাক্স নীল ছিল, এবছর তাই রয়েছে। তারপর ছিল 3 থেকে 6 লাখ পর্যন্ত ছিল 5%, এবার সেটা 3 থেকে 7 লাখ পর্যন্ত করা হয়েছে। এবার নেক্সট স্ল্যাব ছিল ওই পুরানো আগের যেটা এক্সিস্টিং যেটা আছে, এখানে ছিল 6 থেকে 9, সেখানে করা হয়েছে 7 থেকে 10। পুরানোতে ছিল 9 থেকে 12, এবার করা হয়েছে 10 থেকে 12, তারপর 12 থেকে 15, দুইটা সেম রেখেছে। যাই হোক, এই পুরো জিনিসটাকে আমি যদি সিম্পলিফাই করে বলতে চাই তাহলে এই বাজেটের জন্য মধ্যবিত্তদের পক্ষে ন্যূনতম 18,200 টাকা বাঁচানো সম্ভব। সেটা কিভাবে? মধ্যবিত্ত যারা মানে স্যালারিড যারা, হ্যাঁ, যারা স্যালারিড পারসন, না স্যালারিড পারসন বললে ভুল হবে। আমি যদি বলি কোনো বিজনেসম্যান কে ওখানে আসতে পারে, তার যে প্রফিট হচ্ছে
সেই প্রফিটের উপর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। ওকে, প্রফেশন সেই জায়গাটাতে ইনকাম ট্যাক্সের থ্রুতে তাহলে এই লাভটা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যালারিড পারসন বুঝি কেন, কারণ স্যালারিড যারা তাদের বেতনটা এক জায়গায় দেখা যায়, হ্যাঁ জানা থাকে সবার। সো অনেক বিজনেসম্যানরা আছে যারা ইনকাম ট্যাক্স পে করছেন, তো তাদের বেলায় সেম নিয়ম প্রযোজ্য হবে। তো সেখানে ওই স্ল্যাব চেঞ্জের কারণে 10,000 আসছে, আর ডিডাকশন যে 50 থেকে 75 হলো, সেখানে 25,000 টাকা বৃদ্ধি পাওয়াতে 30% হিসেবে 7,500 টাকা এসছে। তো মোট হলো 17,500 টাকা। তো তার উপর আবার ট্যাক্সের উপর একটা এডুকেশন সেস দিতে হয় 4%। এটা যদি আমি প্লাস করি তাহলে দেখা যাচ্ছে যে একজন করদাতার পক্ষে 18,200 পর্যন্ত, কারণ ডিপেন্ডস করছে তার রোজগার কত, 15 লাখ টাকার যদি নিচে হয় তো ট্যাক্স সেভিংসটাও কমে যাবে। তো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তনটা এনেছে, খানিকটা রিলিফ অবশ্যই মধ্যবিত্ত, মানে যেটা বারবার জানতে চাওয়া হয় বাজেটের পর, যে মধ্যবিত্ত কিভাবে রিলিফ পাবে, মধ্যবিত্ত দেওয়া হলো, সেটা এই জায়গাটাতে এইবারই ব্যালেন্স করে করা হয়েছে। করতে পারতো যে প্রথম 5 লাখ পর্যন্ত নীল করে দিত, এটাও করা যেত, কিন্তু এটা করলে কি হতো যে ট্যাক্সের যে পার ভিউটা সেটাকে একটু লিমিটেড হয়ে যেত, স্কোপটা কমে যেত। তো আমরা এখানে দেখবো যে এবার গতবারের তুলনায় এবার ইনকাম ট্যাক্সের যে ইনকাম ট্যাক্স থেকে যে রেভিনিউ টাকাটা যে আসছে, সেটা গত বছর ছিল পুরো রেভিনিউর 15% ছিল ইনকাম ট্যাক্স। মানে 100 টাকার মধ্যে 15 টাকা আসতো ইনকাম ট্যাক্স থেকে। এই বছর দেখা যাচ্ছে 19 টাকা আসছে ইনকাম ট্যাক্স থেকে। মানে প্রতি বছর ইনকাম ট্যাক্সের এই সরলীকরণ বা প্রচেষ্টা বা কমপ্লায়েন্সের জন্য ক্রমাগতভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু বাড়ছে। সেটা গভর্নমেন্টের একটা সোর্স অফ ইনকাম, যেটার দিকে কিন্তু আমরা নজর রাখছি, মানে ক্রমশ একটু একটু করে বেড়ে যাচ্ছে। শুধু ইনকাম ট্যাক্স না, কর্পোরেট ট্যাক্সও বেড়েছে, জিএসটি রেটও মোটামুটি ঠিকই আছে, এরকম জায়গায় আছে, কি জায়গায় আছে 18% জিএসটি তে এবার বলছে, এবার 18% এসেছে। তো লাস্ট টাইম সম্ভবত 17 সামথিং ছিল, তো কাছাকাছি আছে। তো আরেকটা রেভিনিউর দিক থেকে আরেকটা লক্ষণীয় জিনিস হলো, আপনি একটু আগে যেটা বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিফেন্স এবং সাবসিডিতে দেখা যাচ্ছে বাজেট, ডিফেন্সে যদি বাজেট কমে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ প্লাস পয়েন্ট। কেন কি, আমরা কিন্তু ডিফেন্সে কিন্তু কম্প্রোমাইজ করছি না, এটা কিন্তু কম্প্রোমাইজের জায়গা নয়। কম্প্রোমাইজ না করার পর যদি আমাদের বাজেট কমে, তাহলে বুঝতে হবে যে ওই জায়গাটায় কিন্তু আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট খানিকটা হতে পেরেছি। কারণ লাস্ট টাইম যেটা ছিল আই থিঙ্ক 6 লাখ ক্রোড় ছিল, এই বছর প্রায় 5 লাখ ক্রোড়, মানে 1 লক্ষ কোটি টাকা ডিফেন্সে বাজেট কম প্রভিশন করা হয়েছে। তার মানে কি, উইদাউট স্যাক্রিফাইজিং, আমরা কিন্তু ওই জায়গাটা কিন্তু স্যাক্রিফাইস করছি না, কিন্তু তারপরেও যদি করছি, কারণ আমরা জানি, আমরা যদি ডিফেন্সের দিকে লক্ষ্য করি আমরা দেখছি যে ডিফেন্সে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়েপন্স বিদেশে এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি বিগত কয়েক বছর ধরে। তো সেই জায়গা থেকে হতে পারে আমাদের প্রয়োজনটা কিছুটা আমাদের নিজস্ব উৎপাদন থেকে মিটানো সম্ভব হচ্ছে, সেলফ সাফিশিয়েন্ট হয়ে গেছি বলবো না সম্পূর্ণ, কিন্তু খানিকটা কমেছে, কারণ ডিফেন্স সবসময় আমাদের বেশি বাজেটের জায়গাটা থাকে, এবারও আছে। তো ভালো মাত্রায় কিন্তু এবার মনে হয় অনেক বছর পরে হয়তো প্রথম জায়গাতে আমরা অনেকটা কমাতে পেরেছি। এবার আরেকটা জায়গায় বলছিলেন আপনি যে শিল্পটা, বিদেশি শিল্প বিনিয়োগের ক্ষেত্রে, না যে জায়গায় আপনি বলছেন যে বাজেট এলোকেশন কমেছে, সেটা আরেকটা কারণ আমাকে লক্ষ্য রাখতে হবে, যে আমি যে সোর্স অফ ইনকাম যেটা আমি বলেছিলাম, যে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, জিএসটি বলেছিলাম, সেই জায়গায় আরেকটা জায়গা আছে বোরোইংস, আমি ঋণ করছি, ঠিক আছে। তো এই জায়গাটা এটা কিন্তু ইটস নট নিউ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেক বছর একটা জায়গায় ঋণ করতে হচ্ছে। এই যে মাহাতো স্যার বলছিলেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধনী খরচকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডের জন্য আমাদের হিউজ অ্যামাউন্ট অফ টাকার প্রয়োজন। তো সেই জন্য সেটা করতে গিয়ে ডেভেলপিং যে কান্ট্রিজ গুলি আছে সেখানে বোরোইংস করে পর্যন্ত এই বিল্ডিং কাজ, মানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তো সেখানে বোরোইংস এর ক্ষেত্রে এবার একটা প্লাস পয়েন্ট যেটা দেখা গেল, যে গত বছর সেটা ছিল 34% ছিল বোরোইংস, মানে 100 টাকায় 34 টাকা, মানে মূল কথা লোনের মাধ্যমে যে সরকার যে টাকাটা নিচ্ছে সেটা 34% ছিল, এবার 34% ছিল, আর এবারে 27% হয়েছে। তাহলে এবার আমি আপনার উত্তরটা দিচ্ছি, গভর্নমেন্ট যদি এটা 34 গত বছর ছিল, এবার 34 কে 40% নিলে প্রচুর টাকা হতো, তাহলে বাজেট আরো সব দিকে বাড়িয়ে দিত। এই জন্য আমি বলছি ব্যালেন্সড বাজেট, কোথায় কতটুকু প্রয়োজন সেটার দিকে লক্ষ্য রেখেছে। এট দ্য সেম টাইম উই আর এবল টু রিডিউস দ্য বোরোইংস অ্যামাউন্ট। আমরা সরকারের ঋণ নেওয়া কমে গেছে, এই যে লোনের উপর আবার ইন্টারেস্ট দিতে হচ্ছে, তো লোনের টাকাটাও কিন্তু আমরা কমাতে পেরেছি। তাহলে এটা সার্টেনলি ইটস এ পজিটিভ পয়েন্ট। একদম। সরকার, আমি আসছি ওই জায়গাটায় যেটা আপনি বলছিলেন শিল্প বিনিয়োগের, বিদেশি। এখানে আমি একটু আরেকটু জায়গাটা ক্লিয়ার করতে চাইছি আপনার কাছে, যে এই যে
তাহলে আমরা যদি সরকার যদি কোনো লোন না থাকে তাহলে সেটা দেশের অর্থনীতির জন্য ভালো। এবং সেই জায়গাটাতে গত বছর আপনি বলছিলেন যে 34% লোন এবং বরোয়িংস এর সরকারের রোজগার ছিল। রোজগার কিভাবে লোন নিত, বড় করত, এবং সেই জায়গাটাতে এবার 27% হচ্ছে, 7% কমে গেছে। সেটা দেশের অর্থনীতির জন্য ভালো। ওকে, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে আপনি 5% কর ছাড় দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ যারা তাদের জন্য। এটার জন্য দেখুন, এটা আমাদের ভিউটা কিন্তু হচ্ছে লং টার্ম। কেন হচ্ছে, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে বিষয়টা আছে, মানে বিদেশি কোম্পানিজগুলি আমাদের দেশে মানে ইনভেস্ট করবে কিনা, সেটা হচ্ছে আমরা যারা আপনি যেটা বলছেন বিদেশি বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে বিদেশ থেকে টাকাটা দুভাবে আসে। একটা হচ্ছে সিকিউরিটিজ এর মধ্য দিয়ে আসছে, শেয়ার মার্কেট বা স্টক অপশন সেগুলোর মধ্যে আসছে, আর একটা হচ্ছে যে ডাইরেক্ট ওনারা আসবে আমাদের এখানে শিল্প কারখানা নির্মাণ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা প্রত্যেকটা দেশ চায় তার দেশে এই ধরনের শিল্প কারখানা তৈরি হোক। আচ্ছা, এখন আমাদের চাইনাতে যে অর্থনৈতিক কিছুটা ইন্ডাস্ট্রিগুলি যেখান থেকে ব্যাক করে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কোভিডের জন্য, সেই সুযোগটা, সেই অপরচুনিটি কিন্তু নেওয়ার জন্য অনেক দেশ লেগে আছে। ভিয়েতনাম, বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে। তো সেখানে আমরা যদি কম্পেয়ার করি যে কোথায় আসবে, যেখানে তার ইজ অফ ডুইং বিজনেস হবে, মানে ব্যবসা করার জন্য সহজ সরল শর্ত সমূহ হবে, সেখানে কিন্তু আসবে একদম। তো বাংলাদেশ, ভিয়েতনাম যে পরিমাণে অপরচুনিটি দিচ্ছে, সেখানে ইন্ডিয়াকেও সেই জায়গায় কিন্তু চিন্তা করতে হবে। এবং তার সুফল কিন্তু একটু কথাবার্তায় আসছিল যে মোবাইলের দাম কমবে বা মোবাইল কিছু দাম কমবে, চার্জার দাম কমবে। কেন কমছে? কারণ এখানে প্রোডাকশন, এখানে অ্যাসেম্বল শুরু হয়েছে, বিদেশি কোম্পানিগুলি আমাদের এখানে এসছে। তো এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাকশন করার প্রয়োজন একটাই কারণ, যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। ঠিক, এখানেও জেনারেট হবে, এমপ্লয়মেন্ট এখানেও জেনারেট হবে। কারণ সাধারণভাবে বাজেটের পর যে কথাগুলো উঠে আসে যে আমাদের কর্মসংস্থানে কি ব্যবস্থা করা হয়েছে, মধ্যবিত্তকে কিভাবে রেহাই দেওয়া হয়েছে, বা দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে কমবে, এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা হয়। মাহাতো স্যার, এই যে কৃষি ক্ষেত্রে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে কৃষি ক্ষেত্রের জন্য, কৃষি এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরের জন্য, সেটা কতটা কৃষি ক্ষেত্রকে বুস্ট আপ করবে বলে আপনি মনে করেন? কৃষি ক্ষেত্রে যেটা অনেকদিন থেকে যেটা চলছে কি, আজকে কৃষকদের ইনকামটাকে ডবল করা, কৃষকের যে ইনকামের লেভেলটাকে সেটা ডবল করা। এবং সেক্ষেত্রে আমি যেটা একটু আগে বলছিলাম, কৃষকদের জন্য যে কানেক্টিং রোডের অ্যাক্টিভিটি, এবং অন্য যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইরিগেশন এন্ড ফ্লাড মিটিগেশন। এই দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। কেননা আজকে আমাদের দেশে স্টিল স্বাধীনতার 75 বছর পরেও আজকের দিনে দুঃখের ব্যাপার এটা অবশ্যই কি আমাদের সমস্ত এগ্রিকালচার ল্যান্ড ডাজন্ট কামস আন্ডার ইরিগেশন ফ্যাসিলিটি। তো জলের ব্যবস্থা সবসময় না হওয়ার জন্য, তার জন্য আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি কি আমেরিকার মতো দেশে যেখানে 2% লোক এগ্রিকালচার সেক্টরে ইনভলভ আছে, আর তাদের জিডিপি তে কন্ট্রিবিউশন হচ্ছে 4% অ্যারাউন্ড। আচ্ছা, আর আমাদের দেশে 60% লোক এগ্রিকালচারে ইনভলভ আছে, আর জিডিপি কন্ট্রিবিউশন আমাদের 20 to 24% অ্যারাউন্ড। তার মানে অর্ধেকের থেকেও কম আমরা কন্ট্রিবিউশন দিতে পারছি। সেখানে ডেভেলপ কান্ট্রিরা নিজের যতগুলো মানুষ এই এগ্রিকালচারের সেক্টরে ইনভলভ আছে তার ডবল জিডিপি তে কন্ট্রিবিউট করছে। তো এটার কারণ হচ্ছে, বেসিক রিজন যেটা হচ্ছে কানেক্টিভিটি উইথ দ্য মার্কেট, দ্বিতীয় রিজনটা হচ্ছে ইরিগেশন ফ্যাসিলিটি, আর আজকের দিনের যেটা প্রবলেম হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য যে ফ্লাড মিটিগেশনের ব্যবস্থা সেটা নেই। তো এই বাজেটে যদি দেখেন তাহলে আমাদের সব থেকে বেশি যে ব্যাপারটা দেওয়া গেছে সেটা প্রায় 11,500 crores রুপিস দেওয়া গেছে। সেটা হচ্ছে কোসি মেচি ইন্ট্রা স্টেট লিঙ্ক অফ 20 আদার অনগোয়িং অ্যান্ড নিউ স্কিমস। মানে এই যে ইরিগেশন ফ্যাসিলিটি গুলোকে সমস্ত দেশের সমস্ত জায়গাগুলোর সঙ্গে ইন্টারলিঙ্ক করে কানেক্ট করে দেওয়া, যাতে যেখানে ফ্লাড হচ্ছে সেই ফ্লাডের জলটা যাতে পৌঁছাতে পারে যেখানে ড্রাই আছে। তাহলে আবার দুদিকেই ব্যালেন্স হবে। কারণ আমরা দেখছি আসাম অনেকদিন ধরে এই বর্ষা শুরু হওয়ার পর থেকেই প্রায় ফ্লাডে ভর্তি, আরেকদিকে আমরা দেখছি বিহারেরও অনেক অংশে ফ্লাডে ভর্তি, অন্যদিকে ড্রাই, যেখানে আমরা একটা ফসলও নিতে পারি না। তাহলে আমরা যে জিডিপি তে কম কন্ট্রিবিউশন করি বেশি লোক হয়ে, তার কারণ হচ্ছে আমরা বছরে একটা ফসল নিই, আর ডেভেলপ কান্ট্রিরা বছরে 3টে ফসল মিনিমাম তারা নিতে পারে, হারভেস্ট করতে পারে। আর আমরা একটা ফসল নিতে পারি, তার মূল কারণই হচ্ছে কারণ আমাদের কাছে জল, বর্ষার জলের উপর স্টিল ডিপেন্ডেন্ট।
রেন ওয়াটার, যদি বর্ষা হলো তাহলে আমাদের হবে, আমাদের কোনো ইরিগেশন ফ্যাসিলিটি নেই। তাহলে এই দুটোকে ব্যালেন্স করা হচ্ছে এই এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়েছে কি সবথেকে ইম্পর্টেন্ট সেক্টর ছিল যেটা আমাদের ডেভেলপ হতে পারে। এর সঙ্গে আরেকটা ব্যাপার এসছে, যেটা হচ্ছে ফার্টিলাইজার থেকে শুরু করে আপনি যে দাম কমার যদি লিস্ট গুলো দেন, তাহলে অনেক সেখানে ফার্টিলাইজার থেকে জিনিসগুলো যেগুলো আমরা দেখেছি কি দাম দিনকে দিন কমেছে, এগুলো ইনফ্লেশন রেট এখন সব থেকে লোয়েস্ট স্টেজে যাচ্ছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার অলসো। আমরা 10 বছর আগেকার কথা বলছি না, যদি লাস্ট ইয়ারের কথাও বলি তো ইনফ্লেশন রেট লোয়েস্ট স্টেজে পৌঁছে গেছে। তো এটা ইনফ্লেশনটা যদি লোয়েস্ট স্টেজে পৌঁছায় তাহলে ইনপুট ফর দ্য এগ্রিকালচার প্রোডাক্টিভিটি আমার বেড়ে যাবে। দ্বিতীয় থার্ড অপশন এটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে লোকাল হার্টস, কানেক্টিভ হার্টের ব্যবস্থা, মানে মার্কেটটা তো রাস্তার মাধ্যমে পৌঁছাবে, আরেকটা হার্ট। এই যে বলে না গোটা ওয়ার্ল্ডে আমরা দেখেছি রিসেশন চলেছে, কিন্তু ভারতবর্ষের রিসেশন ঠিক মতো নিজের জায়গা করে নিতে পারে না বলা চলে। আমরা মোটামুটি সেইভাবে অনেকটা স্ট্রং পজিশনে আমাদের ফিনান্সিয়াল ইকোনমিক কন্ডিশনটাকে স্প্যান্ড করতে পেরেছি। তার কারণ হচ্ছে আমরা যে জিডিপি যেটা দেখায় আমরা কি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেইখানে আমাদের প্রপার ভ্যালুয়েশন হয় না। এর বাইরেও আমাদের প্রচুর রয়েছে। যেমন ত্রিপুরাতে মনে করুন একজন বাঁশের একটা ক্রাফট তৈরি করে সে তার গ্রামেই এক জায়গায় বিক্রি করে দিল, সেটা আমার জিডিপিতে কন্ট্রিবিউশনটা কোথায় নিচ্ছে আমি তার? একটা গ্রুপ একটা ঝাড়ু তৈরি করছে, একটা ঝাঁটা তৈরি করছে, ঠিক আছে, ঝাঁটাটা যে তৈরি করছে সে গ্রামের মানুষ তৈরি করলো, র মেটেরিয়াল সেখানেই, মার্কেটও সেখানেই, কোনো কোথাও এক্সপোর্ট হচ্ছে না, কোথাও বিদেশে যাচ্ছে না, গ্রামের যে লোকাল হাট সেখানে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। মাছের উৎপাদন করছে সেটা তার লোকাল মার্কেটে সেল হয়ে যাচ্ছে। তাহলে এরকম প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমরা জিডিপি মানে কান্ট্রির যে প্রোডাকশন সেখানে সেটাকে ইনপুট হিসাবে দেখাতেই পারছি না। তাহলে এই ইনপুট হিসেবে না দেখাতে পারার জন্য একটা লাভ একটাই হচ্ছে, ইনপুট হিসেবে না দেখাতে পারছি তার ফলে আমার জিডিপি যেটা দেখা যাচ্ছে তার থেকে আমাদের স্পেন্ড অনেক বেশি, কিন্তু এটাকে প্রমোট করার জন্য কোনো সরকারি পলিসিও তৈরি হচ্ছে না। প্রবলেম এটা, কেন এটা জিডিপি রিফ্লেক্ট হচ্ছে না। তো হুইচ ইজ নট রিফ্লেক্টিং ইন ইউর জিডিপি, দ্য গভর্নমেন্ট হ্যাজ নো ফোকাস অন ইট। তো গভর্নমেন্টের ফোকাস বাড়ানোর জন্য এইবারে সব থেকে বড় যেটা হয়েছে লোকাল হাটের অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু ফার্স্ট টাইম দেখবেন কি লোকাল হাটের অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা জানি কি ছোট ছোট লাইভলিহুড মিশন প্রজেক্ট বা ছোট গভর্নমেন্টের এসজিএসও এর প্রজেক্ট এর মাধ্যমে হতো, কিন্তু নাও as per government of India's budget has reflected that small hut has to be arranged. তার মানে it has to catch, there is a huge market and মার্কেটের মধ্যে লেনা দেনা চলছে। এটার মূল বেনিফিট যদি কোথাও যেতে পারে তাহলে এগ্রিকালচার এন্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস। একজন ছোট গ্রামে নিজের মুরগি পালন করছে, ঘরে 10টা মুরগি আছে, সে তো তার মুরগি বাজারে গিয়ে বিক্রি করুক বা পাশের গ্রামের লোকটাকে বিক্রি করে, রেভিনিউ তো হচ্ছে, লাইভলিহুডে তার যোগাযোগ হচ্ছে, কিন্তু তার প্রমোট করার কোনো চ্যানেল আমাদের কাছে নেই, কোনো বাজেটারি কোনো প্রভিশন নেই। এই লোকাল হাট সেটাকে প্রমোট করবে বলে আমার মনে হয়। ওকে, আমাদের অনুষ্ঠানে সময় ফুরিয়ে আসছে। ডক্টর গোপ, বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে কতটা সক্ষম হলো এই বাজেট? কেন এখানে একটু নোট করতে চাইবো, দ্য জিডিপি ফর বাজেট ফিনান্সিয়াল ইয়ার 2024-25 রেগুলার ইজ এস্টিমেটেড অ্যাট 326,36,912 crore, যেটা 10.5% বেশি গতবারের চেয়ে। গতবার ছিল 295,35,667 crore। তো সেখানে এই যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে, সেই বিকশিত ভারতের মানে যাতে ভাবনাটাকে আগামী দিনে বাস্তবায়িত করতে এই এক বছরের যে বাজেট, এই বাজেট কতটা সাহায্য করবে বলে মনে করেন? না, ব্যাপারটা এরকম, কোশ্চেনটা এমন হয়েছে যে বিকশিত ভারত কিন্তু এক বছরে করার কথা কিন্তু না, ঠিক না, কতটুকু এগিয়ে যেতে কতটা সাহায্য করবে? হ্যাঁ, বাজেট হচ্ছে একটা অংশ, এত ছোট্ট একটা অংশ যে সেই অংশটার নিরিখে কিন্তু এই প্রশ্ন উত্তর দেওয়া অসম্ভব। বাট গতি প্রকৃতি বোঝার সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া করা যেতে পারে। যেটা গভর্নমেন্ট যেটা বলছে যে মানে উন্নত দেশে নিয়ে যাওয়া, তো ইন ওয়ান সেন্স ভারতবর্ষ কিন্তু ডেভেলপমেন্ট কান্ট্রি হয়েই গেছে। কেন কি? কারণ ফিফথ ইকোনমি, একদম ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য গ্লোব। সো এটা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিকশিত ভারত বলতে পারছি না বা উন্নত ভারত বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ উন্নত ভারত মানে হচ্ছে
শুধু জিডিপি বা শুধু অর্থনীতির দিক থেকেই মাপা না, সঙ্গে স্বাস্থ্য, সঙ্গে শিক্ষা, সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাকে বলা হয়, মানে মানুষ কত সুখী আছে সেই সবগুলি প্যারামিটারকে একত্র করে মাপার কথা বলা হয়েছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে এই যে মানে স্বাস্থ্য দেখতে হবে, একটা মানুষ কতটুকু সুখে আছে সেটা দেখতে হবে। এই বিষয়গুলি কিন্তু কোনো একটা বৎসরে দেখলে হবে না, সেটা তার জন্য সুখীর জন্য কি চাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে এখন পর্যন্ত এই সরকার দেখা গেল যে 3 কোটি আবাস তৈরি করার কথা বলছে। তার মানে তো এটা দাঁড়ায়, মানে আগে অলরেডি করা হয়েছে, তার মানে এটা দাঁড়ায় যে এখনো ভারতবর্ষে কোটি কোটি মানুষের ঘর নেই, এটা বোঝায়। কিন্তু পাকা ঘর নেই, পাকা ঘর নেই, মানে একই কথা হলো তার পাকা ঘর তো যে ঘরটা দিচ্ছে সেই ঘরটুকুও নেই। পানীয় জলের ব্যবস্থা নেই, পানীয় জল পৌঁছাচ্ছে, এখনো পৌঁছাচ্ছে, সেই স্বাধীনতার সময় থেকে শুরু হয়েছিল পানীয় জল পৌঁছানো, এখনো পৌঁছাচ্ছে। শৌচাগার নির্মাণ করা হচ্ছে, শৌচাগার নির্মাণ প্রায় শেষ হয়েছে। তো এই বিষয়গুলি যদি না থাকে তাহলে মানুষ কিভাবে সুখী হবে? তো এই যে একটা বাজেটে, এটা 1 বছরের অ্যাসাইনমেন্ট নয়, সেই কাজটা করার জন্য গেছে। আজকে আমরা চায়না বর্তমান সময়ে এখন যেখানে আমরা যেখানে আছি, বা চায়না যেখানে যে জায়গায় আছে, যে ভারতবর্ষ হয়তো আমরা যদি অর্থনীতি চিন্তা করি এবং সব দিক থেকে, তাহলে প্রায় আমরা 18 থেকে 20 বছরের পেছনে পড়ে আছি। এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির টার্মসে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 30 ভাগ পেছনে আছি। তাহলে আমরা চাইছি ওই জায়গাটায় যেতে, একটা স্বপ্ন আমাদের সামনে ভেসে আসছে, 18 গুণ বৃদ্ধি করা বা 30 গুণ বৃদ্ধি করা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এই স্বপ্ন আমাদের সামনে এসছে। এখন এই স্বপ্ন পূরণ করার জন্য যত ইনিশিয়েটিভ নেওয়ার দরকার সবকটা ইনিশিয়েটিভ নিতে হবে। এবং এটা শুধুমাত্র যদি সরকার যদি বাজেট তৈরি করে অর্থনৈতিক ব্যবস্থা মানে চাঙ্গা করার চেষ্টা করে, ইটস নট এনাফ। মানে পার্টিসিপেশন ফ্রম এভরিওয়্যার, সিভিল সোসাইটিকে পার্টিসিপেট করতে হবে। এই জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে খাটতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে, যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র ভারতবর্ষের চ্যালেঞ্জ না, সারা পৃথিবীর চ্যালেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা রিভিউ ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে যে ইটস এ থ্রেট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষের কর্মসংস্থানকে কেড়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই সবগুলি জায়গা রিকভারি করে কিভাবে আমরা যেতে পারবো, কত কম সময় ওই জায়গায় পৌঁছাতে পারবো, তার একটা মাত্র পোর্শন হচ্ছে বাজেট। আবার একটা কথা বলছি, 1 বছরের জন্য, হ্যাঁ 1 বছর। আবার শুধু তাই না, যে বাজেটের বাইরে গিয়েও কিন্তু সরকার বিভিন্ন স্কিম ঘোষণা করতে পারে, বিভিন্ন রকম পরিকল্পনা নিতে পারে, সেটাও কিন্তু করার কিন্তু প্রবিধান রয়ে গেছে, প্রয়োজন অনুসারে রয়ে গেছে। কাজেই বাজেট ইন্ডিকেট করছে যে দেশ কি অবস্থায় আছে, অর্থ কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে, সেই গতি প্রকৃতির একটা আঁচ পাওয়া যাচ্ছে। এবং সঙ্গতভাবেই আমি শুধু একটা পয়েন্ট যোগ করতে চাইছি, সেটা হচ্ছে যে খুব একটা ভালো একটা বিষয়। আমি যেহেতু একাডেমি ফিল্ড থেকে কথা বলতে এসেছি, আমার চোখে যেটা ধরা পড়েছে, যে আমরা এই যে উন্নত হওয়ার জন্য চেষ্টা করছি, সেই উন্নতির অনেকগুলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আছে, তার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে শিক্ষা এবং গবেষণা। এবং শিক্ষার ক্ষেত্রে যেমন বাজেট বৃদ্ধি করেছে, আপনি গবেষণার জায়গাটা যদি দেখুন, যে এই প্রথমবার মনে হচ্ছে বাজেটে যে গবেষণায় যেখানে 800 কোটি টাকা ছিল গত বছর, এবার এটাকে বাড়িয়ে 1200 কোটি টাকা করা হয়েছে। মানে 50% গবেষণার খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কেন বৃদ্ধি করা হয়েছে? কারণ গবেষণার খাতে খরচ যত বৃদ্ধি হবে তত আমাদের প্যাটেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলি বৃদ্ধি পাবে। আর যত আমরা ইনোভেশনের দিকে এগিয়ে যাব তত আমাদের অর্থনৈতিক সম্ভাবনা আরো বিকশিত, নতুন রাস্তা খুলবে। চায়না আমাদের জন্য থ্রেট। কেন থ্রেট? মার্কেটের দিক থেকে থ্রেট, কারণ তারা এত কম খরচে এত ইনোভেটিভ জিনিসপত্র বাজারে নিয়ে আসছে, সেটা আমাদের জন্য থ্রেট। এই জন্য আমরা স্কিলড এর কথা বলছি, আমরা স্কিলিং করে এত কম খরচায় তৈরি করা এবং তার জন্য সবকিছু প্রয়োজন, স্কিলও প্রয়োজন, বাকি জিনিসগুলো প্রয়োজন। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, জাস্ট 2 মিনিট সময় আছে, 2-3 মিনিট সময় আমি মিস্টার মাহাতো, আমি আপনার কাছে আসবো আরেকবার। আপনি কি মেনশন করতে চাইবেন যদি কিছু বাকি থেকে যায়, খুব বেশি সময় নিয়ে 1-1.5 মিনিটের মধ্যে? সব থেকে আমি যেটা বলবো কি, এবারের বাজেটের লক্ষ্য বেসিক্যালি বিকশিত ভারত। আচ্ছা, থিম নিয়ে পুরো বাজেটটা পরিচালনা করা হয়েছে, কিভাবে ভারতকে উন্নয়নের যে
শিখরে পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে প্রতিটা বিষয় রোজগার থেকে শুরু করে। কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আলোচনার মধ্যে এখন পর্যন্ত মিস হয়েছিল, যেটা হচ্ছে ল্যান্ড, জমির ব্যাপারে। আমরা দেখছি কি ভারতবর্ষের ধনী লোকের সংখ্যা কম, মানে যাদের কাছে রিসোর্সেস রয়েছে সে কিছু মুসলিমীয় লোকের কাছে ধন যাতে না চলে যায়, সেটাও একটা লক্ষ্য। সেটা ইন্ডাস্ট্রির মাধ্যমে হোক, আর আমাদের দেশে সিম্বলাইজ হচ্ছে সাইজ অফ ল্যান্ড। তো এর ফলে আমরা দেখেছি প্রচুর কোটি কোটি প্রতিপাদা, শুধু মানে বড় কোম্পানিগুলোকে ভাবলে হবে না, তার বাইরে প্রতিটা রাজ্যে প্রতিটা স্টেটে এমন লোক রয়েছে যাদের নামে প্রচুর জমি বেনামি নামি করে রেখেছে। এই জমিগুলো বেশিরভাগ সব মানে ডিফারেন্ট কাইন্ড অফ ফরমেশনের মধ্যে, ইলিগাল হতে পারে, লিগাল হতে পারে, লুফোলস অফ দ্য গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে, ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে। তাহলে প্রথমে এটাতে একটা ভূ আধার কার্ডের প্রভিশন রয়েছে, ঠিক আছে? জমির পরিমাণ কত আছে, যেমন আধার কার্ডের মাধ্যমে আমরা জেনে যাই আজকে প্যানে আমাদের কত ইনকাম গেল না গেল, কি আছে না আছে। সেরকম কার্ডের মাধ্যমে আমাদের কার নামে কত জমি আছে এটাও আমাদের রিফ্লেক্ট করতে থাকবে, যেটা নিয়ে আলোচনা অনেকদিন ভাবে চলছিল। এই বাজেটে সেটাকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে কি ভূ আধার কার্ড থাকবে এবং রেজিস্ট্রেশন সিস্টেম, আর প্রচুর যে জমির পরিমাপ, পুরো ম্যাপটা ডিজিটাইজ। আমরা এই প্রসেসে অনেকদিন ধরে লেগে রয়েছি, কিন্তু এই প্রসেসটা এইবারে বাজেটে বলে দেওয়া হয়েছে এটা ফাইনাল ডিজিটাল রূপ নিয়ে নেবে, কি আমাদের কোন কোন জমি কার নামে রয়েছে এবং তার মালিকানা কে। সেটা ইমপ্লিমেন্টেশনের কাজও শুরু হয়ে যাবে, আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। তার ফলে আমরা যেটা অনেক দিন ধরে যেটা বলা হয়েছে কি যে কৃষক তার হাতে যেন জমি থাকে, ল্যান্ড মানে ইটস এ বৈদিক এরা, ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন থেকেছে। চাণক্য যখন কৌটিল্যের অর্থশাস্ত্র লিখেছিল তখনও এই কথাটাই ছিল কি জমিতে যে চাষ করে জমির মালিক বেসিক্যালি সে। কিন্তু এর মধ্যেও যখন সিলিং দেওয়া বা জমির রিভলিউশন আমরা হয়েছে, কিন্তু এখনো আমরা সেই জায়গায় ঠিক মতো পৌঁছাতে পারিনি। আমার মনে হয় ভূ আধার কার্ডের মাধ্যমে আমরা এই জায়গাটাকে একটা অনেকটা ব্যালেন্স করে নিতে পারবো এবং একটা ভারতের জন্য, যেটা একটু আগে অর্জুন বাবু বলছিলেন কি এডুকেশন দরকার, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা দরকার, সমস্ত যে সোশ্যাল কম্পোনেন্ট গুলো, সোশ্যাল ওয়েলফেয়ারের অ্যাসপেক্ট গুলো আছে, এটার মাধ্যমে অনেকটা ওভারকাম করা বা ক্যাচ করে নেওয়া সম্ভব হবে যখন জমির পরিমাণ সবার কাছে আমরা জানতে পারবো কি কার কতটা আছে। অসংখ্য ধন্যবাদ মিস্টার মাহাতো আছে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, আপনি থাকুন। আপনাকে ধন্যবাদ অবশ্যই জানাবো, কারণ আমরা ক্লোজিং স্টেটমেন্ট ডক্টর গোপের কাছ থেকেও শুনবো। ডক্টর গোপ, খুব বেশি সময় নেই আমার হাতে। হ্যাঁ, প্রশ্ন কি বলুন? না, প্রশ্ন না, মানে আমরা এই বাজেট সম্পর্কে যদি কোনো কিছু আপনার মনে হয় যে মিস হয়েছে বা সেটা আমাদের যারা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন জানা উচিত। না, বাজেট তো অনেক দিক থেকে আলোচনা করা যায়। আমরা এমএসএমই এর উপর কথা আমরা করব, এক পর্যায়ক্রমে আমরা অনেক আলোচনাই করব, ভাগে ভাগে আমরা আলোচনা করব। আজকে সার্বিক দিকটা আমরা দেখছিলাম, তো সে অনেক সময় আমরা শুনি যে ঘাটতি বাজেট বা অনেক সময় বলা হয় যে ব্যালেন্সড বাজেট। এবারের বাজেটটা আপনি বলছিলেন বারবার যে ব্যালেন্সড বাজেট, এটাকে আমরা ব্যালেন্সড বাজেট ধরব? না, আমি ব্যালেন্সড বাজেট বলছি যতটুকু আমার রেভিনিউ আছে সেটাকে এক্সপেন্ডিচার করার ক্ষেত্রে যে যে বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে হয়েছে ইন টার্মস অফ অর্থনৈতিক সমীক্ষা। আমি সমীক্ষার নিরিখে বলছেন, ঠিক আছে? আমি একাডেমিক পার্সপেক্টিভে সবটাই বলছি যে ওই দিক থেকে যে তথ্যগুলি ফুটে উঠেছে যে ইনফ্লেশনকে ট্যাকল আমরা করতে পেরেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে ইনফ্লেশন কিছুটা বেশি আছে, এখন কেন বেশি আছে এই বিষয়গুলি আপনি কোথায়? আমরা বাজেটগুলো ডে বাই ডে আরো বাজেটটা পুরোটা স্টাডি করলে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোপ আজ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। মিস্টার মাহাতো, অসংখ্য ধন্যবাদ, আপনি দিল্লি থেকে জুড়েছিলেন, আমাদের সময় দিলেন বলে অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক বন্ধুরা, বাজেট নিয়ে আলোচনা আপনারা আজ সারাদিন ধরেই কিন্তু নিউজ ভ্যানগার্ডে দেখেছেন। বাজেটে কি কি বলা হয়েছে এবং আগামী দিনে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে কর ব্যবস্থার যে প্রস্তাব দেওয়া হয়েছে, সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য এঞ্জেল ট্যাক্স বাতিল করার যে প্রস্তাব, মধ্যবিত্তের জীবনযাত্রা সরলীকরণের জন্য যে কর ব্যবস্থাকে সহজ করা হয়েছে, বিদেশি যে কোম্পানিগুলোকে বা বিদেশি বিনিয়োগকারীদের তাদের জন্য যে কর্পোরেট কর
সেটা 40 থেকে 35-এ নামিয়ে আনা হয়েছে, সেগুলো আরো বিস্তারিত আমরা আলোচনা করব। কোন খাতে বাজেট বাড়লো, কোন খাতে কমলো, কেন বাড়লো, সেসব বিস্তারিত আমরা আলোচনা করব। আর পাশাপাশি যেহেতু রাজ্যে এই মুহূর্তে পঞ্চায়েতে নির্বাচনের আবহ চলছে, নির্বাচন 8ই আগস্ট, এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাই পঞ্চায়েত নির্বাচন, বাজেট এবং দেশ দুনিয়ার বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।